আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি তোমাদের জেনারেল ম্যাথমেটিক্সের এমসিকিউ এবং বেসিকের উপর বেশ কয়েকটি ক্লাস নেব। এতে তোমাদের এমসিকিউটা সহজ হয়ে যাবে, সিকিউটাও করতে পারবে। আমরা প্রথমে শুরু করব জ্যামিতি অধ্যায় 14 থেকে। যাওয়া যাক আজকের ক্লাসে। দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল এবং ভূমি সমানুপাতিক হবে। প্রথমে আমরা বুঝে নিই ত্রিভুজের উচ্চতা কি। এবিসি একটা ত্রিভুজ। তুমি ইচ্ছা করলে বিসি কে ভূমি ধরতে পারো। বিসি কে যদি ভূমি ধরো, এ থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, এটাই হলো উচ্চতা। আবার তুমি এসি কেও ভূমি ধরতে পারো, সেই ক্ষেত্রে বি থেকে লম্ব আঁকলে সেটা হবে উচ্চতা। যাক, এই ক্ষেত্রে এ এম হলো উচ্চতা, তাহলে ভূমি হলো বিসি। একই রকম ডিএফ ত্রিভুজে ডিএন হলো উচ্চতা এবং ইএফ হলো ভূমি। এখানে বলা আছে যদি উচ্চতা সমান হয়, অর্থাৎ এ এম এবং ডিএন যদি সমান হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এবিসি ত্রিভুজের ভূমির অনুপাত এবং ডিএফ ত্রিভুজের ভূমির অনুপাতের সমান। আমি একটু লিখে দেখাচ্ছি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা এইটা ধরি, এটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি ডিইএফ ধরি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ডিএফ এর ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমি দুইটার অনুপাতের সমান, অর্থাৎ বিসি এবং ইএফ এর অনুপাতের সমান। অর্থাৎ ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজ দুইটার ভূমিদ্বয়ের অনুপাতের সমান যদি ত্রিভুজ দুটির উচ্চতা সমান হয়, অর্থাৎ এ এম আর ডিএন সমান হয়। এবার একটু অন্যরকম, প্রায় আগের মতোই। দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে, আগে ছিল উচ্চতা সমান হলে, দুটি ত্রিভুজের ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল এবং উচ্চতা সমানুপাতিক হবে। দেখো, এবিসি ত্রিভুজের ধরলাম বিসি হলো ভূমি, ডিএফ ত্রিভুজের ইএফ হলো ভূমি, তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা হইল এএম আর ডিএফ ত্রিভুজের উচ্চতা হইল ডিএম। এখানে বলা আছে কি ভূমি সমান হলে, এর মানে বিসি আর ইএফ সমান। তাহলে কি হবে এই অবস্থায়? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতা দুইটির অনুপাতের সমান। আমি লিখে দেখাই। এটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুটি ক্ষেত্রফলের অনুপাত কিসের সমান? এএম এবং ডিএন এর অনুপাতের সমান। এএম ইজ টু ডিএন। আশা করি বুঝতে পেরেছ। সদৃশকোণী বহুভুজ। সদৃশকোণী বহুভুজ শেখার আগে আমাদের শেখা প্রয়োজন বহুভুজ কি। বহুভুজ হলো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, এই সব এক নামে হলো বহুভুজ। আশা করি বুঝতে পেরেছ বহুভুজ কি। এখন হলো সদৃশকোণী বহুভুজ। সদৃশকোণী বহুভুজ কি? দুইটি সমান বাহু বিশিষ্ট বহুভুজ, দুটি সমান বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলো যদি, একটির কোণগুলো যদি আরেকটির ধারাবাহিকভাবে কোণগুলো সমান হয়, যেমন এ কোণ সমান এস কোণ, বি কোণ সমান পি কোণ, সি কোণ সমান কিউ কোণ, ডি কোণ সমান আর কোণ, মানে ধারাবাহিকভাবে যদি কোণগুলো সমান হয়, এখানকার চারটি কোণ এখানকার চারটি কোণের সমান, তবে ধারাবাহিকভাবে, সেই ক্ষেত্রে এই দুটি বহুভুজকে বলা হবে সদৃশকোণী বহুভুজ। মানে এই দুটি হলো সদৃশকোণী চতুর্ভুজ। এইভাবে সদৃশকোণী ত্রিভুজ হতে পারে, সদৃশকোণী পঞ্চভুজ হতে পারে, সদৃশকোণী ষড়ভুজ হতে পারে। এর মধ্যে
যদি এ কোণ সমান এস কোণ, বি কোণ সমান পি কোণ, সি কোণ সমান কিউ কোণ, ডি কোণ সমান আর কোণ হয়, সেই ক্ষেত্রে এ বি হবে এস পি এর অনুরূপ বাহু, বি সি হবে পি কিউ এর অনুরূপ বাহু, সি ডি হবে কিউ আর এর অনুরূপ বাহু, এ ডি হবে এস আর এর অনুরূপ বাহু। এখন আমরা শিখব সদৃশকোণী বহুভুজ কখন সদৃশ বহুভুজ হয়। সদৃশকোণী বহুভুজ, এবার হলো সদৃশ বহুভুজ কি। দুটি বহুভুজ সদৃশকোণী হওয়ার পরে যদি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, দুটি বহুভুজ সদৃশকোণী হওয়ার পরে যদি আরেকটা কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটি কি? সেই কোয়ালিটি হলো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আমি লিখে দেখাচ্ছি, যেমন এ বি আর এস পি অনুরূপ বাহু, এ বি এস পি বি সি পি কিউ, এ বি আর এস পি এর অনুপাত বি সি আর পি কিউ এর অনুপাতের সমান, এবং এই অনুপাতটা সিডি কিউ আর এর অনুপাতের সমান, এবং এই অনুপাতটা এস আর এবং এডি এর অনুপাতের সমান। অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান যদি হয়, এ বি ইস টু এস পি ইকুয়াল বি সি ইস টু পি কিউ ইকুয়াল সিডি ইস টু কিউ আর ইকুয়াল এডি ইস টু এস আর, যদি এরকম হয় তখন এই বহুভুজ দুটিকে বলা হবে সদৃশ বহুভুজ। তাহলে কি শিখা হলো? দুটি বহুভুজ যদি সদৃশকোণী হয়, এরপরে যদি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তখন আমরা এই বহুভুজ দুটিকে বলতে পারবো সদৃশ বহুভুজ। এখানে একটা জিনিস তোমাদের জানা উচিত, হয়তো জানো, সেটা হলো ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদেরকে সদৃশ এমনিতেই বলে দেওয়া যায়। কারণ হলো আমাদের বইতে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা হলো ত্রিভুজ, দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এটা অলরেডি প্রমাণিত। আমি আবার বলি, দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটা আমরা প্রমাণ করেছি। সুতরাং দুইটা ত্রিভুজ, একমাত্র ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় আমরা সাথে সাথে বলে দিতে পারবো এরা সদৃশ। কিন্তু অন্য কোনো বহুভুজ যদি হয়, সেই ক্ষেত্রে দুইটা বহুভুজ যদি সদৃশকোণী হয় এর সাথে যদি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান প্রমাণ করা যায় বা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এরা সদৃশ বহুভুজ। জ্যামিতিক চিত্রের প্রতিসাম্য রেখা, ঘূর্ণন প্রতিসমতা ও ঘূর্ণন কোণ কি? খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় থাকবেই, এমসিকিউতে। প্রথমে প্রতিসাম্য রেখা, বিভিন্ন জ্যামিতিক চিত্রের প্রতিসাম্য রেখা কি? আমি এখানে কয়েকটি চিত্র এঁকে রেখেছি, দেখো। এটা একটা সমবাহু ত্রিভুজ, আমি একটা একটা করে বলবো। এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে তিন বাহু সমান। তোমরা দেখেই বুঝতে পারো এই যে সমবাহু ত্রিভুজটি, এই সমবাহু ত্রিভুজটির আমরা যদি এই বরাবর একটা লাইন টানি, একটা রেখা টানি, দুই দিকের আকৃতি একই, একদম একই দুই দিকের আকৃতি। আমি এবার অন্যভাবে বলি, মনে করো এটা একটা কাগজের চিত্র, এই যে সমবাহু ত্রিভুজটি। তুমি যদি এই বরাবর ভাঁজ করো, দেখো দুই দিক একদম সমান মিলে যাবে, অর্থাৎ দুই দিক সর্বসম, দুই দিকের চিত্রটা সর্বসম। তাহলে আমরা যদি সমবাহু ত্রিভুজের এখান দিয়ে একটা রেখা টানি, এই বরাবর এই বাহুর মধ্যবিন্দু দিয়ে এবং এই শীর্ষবিন্দু দিয়ে যদি একটা রেখা টানি, দুই দিকের চিত্রটা সর্বসম, অর্থাৎ এই বরাবর ভাঁজ করলে দুই দিক একদম মিলে যাবে, এটাকে বলা হয় প্রতিসাম্য রেখা। ঠিক একইভাবে এই বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি তুমি একটা টানো, তাও এই দুই দিক মিলে যাবে, তাহলে আরেকটা প্রতিসাম্য রেখা। একইভাবে যদি বুঝে থাকো, তুমি যদি এখান দিয়ে ভাঁজ করো, দুই দিক মিলে যাবে। তাইলে প্রতিসাম্য রেখা কয়টি? সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? তিনটি। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 3, সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 3।
এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহু দুটি সমান, এই বাহু দুটি সমান, এটি ওই দুটির সমান না, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো তো আগের ধারণার থেকে, আমরা যদি এই বরাবর একটা রেখা টানি এই বাহুর মধ্যবিন্দু দিয়ে, যেহেতু এই বাহু দুটি সমান, এবার কিন্তু দুই দিক ভাঁজ করলে মিলে যাবে। কিন্তু তুমি যদি এই বরাবর টানো, মিলবে না। প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখতে পারো, বা কমন সেন্সে বোঝা যাচ্ছে ব্যাপারটা, এই দিক মিলবে না। এখান দিকে যদি টানো তাও মিলবে না। তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 1, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিন বাহু তিন রকম, একটার সাথে কোনোটা সমান না। এখানে দেখো তুমি যেখান দিয়ে টানো দুই দিক মিলবে না। তাইলে বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখার সংখ্যা হইল 0। এটি একটি আয়তক্ষেত্র, ডেফিনেশন অবশ্যই জানো। বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ 90 ডিগ্রি। এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে, তুমি যদি এই মিডল দিয়ে একটা টানো দুই দিক মিলে যাবে। তুমি যদি এই মিডল দিয়ে টানো ভাঁজ করলে দুই দিক মিলে যাবে। এখান দিয়ে যদি টানো মিলবে না, এখান দিয়ে যদি টানো মিলবে না, কারণ এই কোণটা, এই শীর্ষবিন্দুটা এই দিকে চলে যাবে, ওইটা এই দিকে চলে আসবে। তাইলে কি দাঁড়ালো? আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা 2। বর্গক্ষেত্র 4 বাহু সমান, তুমি যদি এখান দিয়ে টানো মিলে যাবে, তুমি যদি এখান দিয়ে টানো মিলে যাবে, দুই দিক মিলে যাবে। তুমি যদি এখান দিয়ে টানো দুই দিক মিলে যাবে। যদি এই বরাবর মিডলে টানো মিলে যাবে, যদি এই বরাবর টানো তাও দুই দিক মিলে যাবে। তাহলে প্রতিসাম্য রেখা বর্গক্ষেত্রের 4। রম্বাস প্রত্যেকটি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, যদিও ডেফিনেশনটা নিয়ে বিতর্ক আছে। আপাতত আমি এটাই বলি, কোণগুলো সমকোণ নয়। আমি আবারও বলি, ডেফিনেশনটা নিয়ে বিতর্ক আছে। ওকে, 4 বাহু সমান। এখানে দেখো তুমি যদি এখান দিয়ে টানো মিলবে না, এখান দিয়ে টানো মিলবে না, তবে এই বরাবর যদি টানো দুই দিক মিলে যাবে, যেহেতু বাহুগুলো সমান। যদি তুমি এই বরাবর টানো তাও দুই দিক মিলে যাবে। তাইলে রম্বাসের প্রতিসাম্য রেখা 2। এটা একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলো এই ক্ষেত্রে সমানও হয়ে যাবে। ওকে, তুমি যদি এখান দিয়ে টানো মিলবে না, এখান দিয়ে টানো মিলবে না, এখান দিয়ে টানলেও মিলবে না, এখান দিয়ে টানলেও মিলবে না। তাহলে সামান্তরিকের প্রতিসাম্য রেখা 0, প্রতিসাম্য রেখা 0। বৃত্ত, বৃত্তের কথা চিন্তা করো। তুমি এটার কেন্দ্র, তুমি যদি এখান দিয়ে টানো দুই দিক মিলে যাবে, যদি এখান দিয়ে টানো দুই দিক মিলে যাবে। এর মানে চিন্তা করে দেখো তো, যেখান দিয়েই টানো দুই দিক মিলে যাবে কেন্দ্র দিয়ে টানলে। তাইলে প্রতিসাম্য রেখা কি? অসংখ্য। বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য। ক্যাপিটাল লেটার H, তুমি যদি এখান দিয়ে একটা রেখা টানো দুই দিক মিলে যাবে, যদি এখান দিয়ে মাঝ বরাবর টানো তাও ভাঁজ করলে দুই দিক মিলে যাবে। তাহলে প্রতিসাম্য রেখা 2। এ, ক্যাপিটাল A, তুমি যদি এখান দিয়ে একটা রেখা টানো ভাঁজ করলে দুই দিক মিলে যাবে, কিন্তু অন্য কোনো জায়গায় হবে না। তাইলে 1। জেড, ক্যাপিটাল লেটার Z, তুমি যদি এখান দিয়ে টানো, এখান দিয়ে ভাঁজ করে টানো মিলবে না। টেস্ট করে দেখতে পারো, মিলবে না। এটার সাথে এটা আসবে, মিলবে না। এখান দিয়ে টানো তাও মিলবে না। তাইলে প্রতিসাম্য রেখা 0। এই হলো প্রতিসাম্য রেখা। আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার ঘূর্ণন প্রতিসমতা।
যদি প্রতিসাম্য রেখা বুঝে থাকো ঘূর্ণন প্রতিসমতা একটু সহজ হবে। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। তুমি একটা থ্রি ব্লেডের একটা ফ্যান কল্পনা করো। থ্রি ব্লেডের ফ্যান সবাই চিনো, 3 ব্লেডের ফ্যান এই অবস্থায় আছে। এখন তুমি যদি এই ব্লেডটাকে এখানে নিয়ে আসো ঘুরিয়ে, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে, দেখতে ঠিক আগের মতোই, দেখতে কিন্তু আগের মতোই, কেউ বুঝবে না এটাকে যে ঘোরানো হয়েছে সেটা কেউ দেখে বুঝবে না। আবার আরেকবার যদি ঘোরানো হয় সেই ক্ষেত্রে আরেকটার স্থান দখল করবে, অর্থাৎ আরেক ধাপে এগিয়ে যাবে। চিন্তা করে দেখো তো, এই ফ্যানটা 3 অবস্থায় একরকম দেখতে, 3 জায়গায় একরকম। এটা এখানে আনলে এটা এখানে চলে যাবে, এখানে চলে আসবে। স্থির অবস্থায় একরকম, একবার ঘুরালে অর্থাৎ এক ব্লেডের জায়গায় আরেক ব্লেড নিয়ে গেলে তাও দেখতে আগের মতো, এরপর যদি তুমি আরেকবার ঘুরাও তাও আগের মতো, এরকম 3 জায়গায় একরকম। এই ফ্যানটি, এটার ঘূর্ণন প্রতিসমতা 3 ব্লেডের একটা ফ্যানের ঘূর্ণন প্রতিসমতা হইল 3, কারণ তাকে 3 জায়গায় একরকম মনে হয়। এই একরকম আরো 2 জায়গায় একই রকম মনে হবে। তুমি 4 ব্লেডের একটা ফ্যান চিন্তা করো, 4 ব্লেডের এটা একরকম। এটা যদি এখানে চলে আসে, এটা এখানে চলে যাবে, এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, দেখতে আগের মতোই মনে হবে। এই ক্ষেত্রে 4 জায়গায় একই রকম মনে হবে, তাইলে ঘূর্ণন প্রতিসমতা 4। এবার আমরা জ্যামিতিক চিত্রগুলোর থেকে দেখি। এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজটা এই অবস্থায় একরকম, যেরকম আছে একরকম। এই বাহুটাকে যদি ঘুরিয়ে যদি এই বাহুটাকে এখানে নিয়ে আসা হয়, এই বাহুটা চলে যাবে এখানে, এই বাহুটা চলে আসবে এখানে, দেখতে কিন্তু আগের মতোই মনে হবে। এইরকম সমবাহু ত্রিভুজ 3 জায়গায় একরকম মনে হবে, 3 জায়গায়, চিন্তা করে দেখো। তাইলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসমতা 3, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসমতা হলো 3। যেই অবস্থায় আছে সেই অবস্থায় একরকম। এই বাহু যদি এই বাহুর জায়গায় আসে মিলবে না, দেখতে আগের মতো মনে হবে না, কারণ এটা ছোট এটা বড়। আবার ঘোরালেও আগের মতো মনে হবে না। যেই রকম আছে ঠিক সে এই অবস্থায় আনলে আগের মতো মনে হবে। অর্থাৎ এই সমদ্বিবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসমতা হইল 1, অর্থাৎ যেই অবস্থায় আছে ওই অবস্থায় একরকম। বিষমবাহু ত্রিভুজ একই রকম, যেই অবস্থায় আছে সেই অবস্থায় একরকম, যদি ঘুরানো হয় আগের মতো মনে হবে না, তাইলে এটারও ঘূর্ণন প্রতিসমতা হইল 1। যেই অবস্থায় আছে সেইটা একরকম কাউন্ট করতে হবে। আয়তক্ষেত্রের কথা চিন্তা করো, ঘূর্ণন প্রতিসমতা। আয়তক্ষেত্রের আমি যদি একবার ঘুরাই, মানে এই বাহুটা এই বাহুর জায়গায়, এটা এটার জায়গায়, এটা এটার জায়গায় চলে আসবে, আগের মতো মনে হবে না, কারণ এটা ছোট। আরেকবার ঘুরালে এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে, অর্থাৎ 2 জায়গায় একরকম। আয়তক্ষেত্র 2 জায়গায় একরকম যদি ঘোরানো হয়, সেই ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমতা হইল 2। বর্গক্ষেত্রের কথা চিন্তা করো। বর্গক্ষেত্রের যে অবস্থায় আছে সেটা একরকম, যতবারই ঘুরাও আগের মতো মনে হবে, কারণ এটা এটার জায়গায়, এটা যেহেতু 4 বাহু সমান, তাইলে 4 জায়গায় একরকম, তাইলে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসমতা 4। রম্বাস, তুমি যদি এটাকে এটার জায়গায় আনো, দেখে মনে হচ্ছে এখানে ভুল বোঝাবুঝি হতে পারে, ভালোভাবে খেয়াল করো। এটা যদি এইটার জায়গায় আসে মনে হচ্ছে বাহু তো সমান, বাহু সমান ঠিক আছে, তুমি যখন একবার ঘুরাবে খেয়াল করো এই কোণটা ছোট আর এই কোণটা বড়। তুমি যখন একবার ঘুরাবে তখন কিন্তু এই বাহু চলে আসবে এই জায়গায়, এই কোণ আসবে এইটার জায়গায়, তাহলে এই কোণের সাথে তো এই কোণ মিলবে না। এখন চিত্রটা এই দিকে কাত হয়ে আছে,
আর তুমি যদি একবার ঘোরাও কাত হয়ে যাবে ওই দিকে, এই জন্য একবার ঘোরালে আগের মতো মনে হবে না, দুইবার ঘোরালে আগের মতো মনে হবে। কারণ এই কোণটা এই কোণে এই জায়গায় চলে আসবে, আর এই কোণটা এই কোণের জায়গায় চলে আসবে, অর্থাৎ এই দুইটা ইন্টারচেঞ্জ করবে, এই দুইটা ইন্টারচেঞ্জ করবে, তখন কিন্তু আগের মতো। তাইলে রম্বাস দুই জায়গায় একরকম, যদি ঘোরানো হয় দুই জায়গায় একরকম, সেই ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমতা 2। সামান্তরিক, সামান্তরিকের ব্যাপারটাও কিন্তু এই রম্বাসের মতো। তুমি যদি একবার ঘোরাও এই বাহুটা এখানে আসবে, মিলবে না কারণ এই বাহুটা বড়। আবার এই কোণটা একবার ঘোরালে এই কোণটা এই কোণের জায়গায় আসবে, মিলবে না, এটা ছোট কোণ এটা বড় কোণ। দুইবার ঘোরাও যদি, তাহলে এই কোণ দুইটা ইন্টারচেঞ্জ করবে, এই কোণ দুইটা ইন্টারচেঞ্জ করবে, তাহলে দুইবার ঘোরানোর পরে মিলবে, তিনবারের সময় আবার মিলবে না। তাহলে যেই রকম আছে ওই রকম একরকম, আর দুইবার ঘোরালেও ওই রকম, অর্থাৎ সামান্তরিকটাকে ঘোরালে দুই জায়গায় একই রকম, তাইলে ঘূর্ণন প্রতিসমতা 2। এবার আসো বৃত্ত। চিন্তা করে দেখো, বৃত্তকে তুমি যতই ঘোরাও দেখতে আগের মতোই মনে হবে। এখানে ঘূর্ণন প্রতিসমতা হবে অসংখ্য, কারণ অসংখ্যবার একই রকম। তাহলে বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা হইল অসংখ্য এইচ, অর্থাৎ এটা যখন এই দিকে চলে আসবে, এটা যখন এই দিকে চলে আসবে, তাহলে যেই অবস্থায় আছে সেটা একরকম, তাহলে দুই অবস্থায় একই রকম, তাহলে ঘূর্ণন প্রতিসমতা 2। এ যেই অবস্থায় আছে সেই অবস্থায় একরকম, আর কোনো অবস্থায় এই রকম মনে হবে না, তাইলে 1। জেড, চিন্তা করো সম্পূর্ণ একবার এটাকে উপরে নিয়ে আসলে এটা যখন নিচে চলে আসবে তখন দেখতে কিন্তু একই রকম মনে হবে। তাইলে জেড এর ঘূর্ণন প্রতিসমতা কত? যেই অবস্থায় আছে এই অবস্থায় একরকম, আবার সম্পূর্ণ ঘোরালেও একই রকম, তাহলে জেড এর ঘূর্ণন প্রতিসমতা হইল 2। হয়ে গেল ঘূর্ণন প্রতিসমতা। ঘূর্ণন কোণ, যেই অবস্থায় একই রকম সেই অবস্থা পর্যন্ত যেতে যেই কোণটা সৃষ্টি হয়, মানে দ্বিতীয় অবস্থায় যেতে যেই কোণটা সৃষ্টি হয়, এই কোণটাকেই বলা হয় ঘূর্ণন কোণ। তো সম্পূর্ণটা যদি 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়, তাইলে এক একটা 120 ডিগ্রি। তাইলে একটা 3 ব্লেড ফ্যানের ঘূর্ণন কোণ কত? 120 ডিগ্রি, কারণ এখানেতে এখান পর্যন্ত যেতে 120 ডিগ্রি, এখানেতে এখান পর্যন্ত 120 ডিগ্রি, এখানেতে এখান পর্যন্ত 120 ডিগ্রি। 4 ব্লেডের ফ্যানের কথা চিন্তা করো, এখানেতে এখান পর্যন্ত যেতে কত? 90 ডিগ্রি, এখানেতে এখান পর্যন্ত আসতে 90 ডিগ্রি, এখান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাইলে 4 ব্লেডের ফ্যানের ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। এখান থেকে সুন্দর একটা ফর্মুলা হয়ে গেল। খেয়াল করে দেখো, 360 ডিগ্রিকে ঘূর্ণন প্রতিসমতা দিয়ে ভাগ করলে ওই চিত্রের ঘূর্ণন কোণ পাওয়া যায়। আমি আবার বলি, সকল ক্ষেত্রে, কারণ সম্পূর্ণ কোণটা 360 ডিগ্রি ইন অল কেস। 360 ডিগ্রিকে ঘূর্ণন প্রতিসমতা দিয়ে ভাগ করলে, যেমন এটার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি, এটার ক্ষেত্রে 360কে ওই যে ঘূর্ণন প্রতিসমতা 4 দিয়ে ভাগ করলে 90 হয়। তাহলে এখান থেকে একটা ফর্মুলাটা হয়ে গেল। আমি আবার বলি ফর্মুলাটা, 360 ডিগ্রিকে ঘূর্ণন প্রতিসমতা দিয়ে ভাগ করলে ওই চিত্রের ঘূর্ণন কোণ পাওয়া যায়। তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কোণ কত? 360 ডিভাইড বাই 3, 120 ডিগ্রি। এইভাবে তোমরা সবগুলো বের করতে পারো। তাইলে বিষমবাহু ত্রিভুজের ঘূর্ণন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি ডিভাইড বাই 1 মানে 360 ডিগ্রি। আর এখানে এটা হলো অসংখ্য, অসংখ্য, তাহলে 360 কে যদি অসংখ্য দিয়ে ভাগ করো কি হয়? 0। তাহলে বৃত্তের ঘূর্ণন কোণ হলো 0, কারণ অসংখ্য মানে ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে 0 হয়। তাইলে বৃত্তের ঘূর্ণন কোণ কত? 0 ডিগ্রি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ।
এবং ক্লাসটি ফলো করবে। খুব সহসায় আরেকটি জ্যামিতি ক্লাস নিয়ে আসব। সেই পর্যন্ত খোদা হাফেজ, ভালো থাকবে এবং ক্লাসটি ভালোভাবে রিভাইজ করবে।